হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্র্যাভেল টেলস। আমি মিতালি আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি সকাল সকাল চলে এসেছি শালিমার স্টেশনে, কারণ আজ আমার গন্তব্য বিষ্ণুপুর। তো বিষ্ণুপুর আপনারা দুভাবে যেতে পারেন, ট্রেনে অথবা গাড়িতে। গাড়িতে গেলে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা মতো, আর ট্রেনে গেলে সময় লাগবে 3 ঘন্টা। তো ট্রেনেই যাওয়াই আমার বেস্ট মনে হয়েছে। দুটো বেস্ট ট্রেনের অপশান আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আরণ্যক এক্সপ্রেস যেটা ছাড়ে শালিমার থেকে, আর রূপসী বাংলা যেটা ছাড়ে সাঁতরাগাছি স্টেশন থেকে। ঘন্টা 3 পরে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর স্টেশনে। বিষ্ণুপুর স্টেশন থেকে বেরিয়ে 100 টাকার বিনিময়ে আমরা একটা অটো নিয়ে চলে গিয়েছিলাম আমাদের বিষ্ণুপুর ট্যুরিস্ট লজে। আর বিষ্ণুপুর ট্যুরিস্ট লজের দূরত্ব এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার, আর আমাদের সময় লেগেছিল 10 থেকে 12 মিনিট। বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ ছাড়াও মার্কেট এরিয়ায় আরও বিভিন্ন মানের হোটেল আপনারা পেয়ে যাবেন। বাঁকুড়া জেলায় অবস্থিত বাংলার বিখ্যাত পোড়ামাটির শহর এই বিষ্ণুপুর, কলকাতা থেকে প্রায় 135 কিলোমিটার দূরে অবস্থিত। এবারে বলি প্ল্যান কিভাবে করবেন। ডে 1-এ প্রথমেই চলে যাবেন গনগনি। দুপুরে স্নান খাওয়া সেরে বিকেলের দিকে প্রায় 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম গনগনির উদ্দেশ্যে। আমাদের ট্যুরিস্ট লজ থেকে গনগনির দূরত্ব ছিল 30 কিলোমিটার মতো, আর আমাদের সময় লেগেছিল 1 ঘন্টার কাছাকাছি। গনগনি এলে অবশ্যই বিকেলে আসার চেষ্টা করবে, আর গনগনি থেকে সূর্যাস্ত দেখতে জাস্ট অসাধারণ লাগে। আচ্ছা, বিষ্ণুপুর থেকে এই গনগনি আপনারা যদি সাইট সিইং হিসেবে নাও রাখতে পারেন, তো ডাইরেক্ট কলকাতা থেকে যে কোনো মেদিনীপুরগামী ট্রেনে করে গড়বেতা স্টেশনে নেমে একদিনের জন্য আপনারা গনগনি আসতে পারেন। আর গনগনি আসার জন্য আমাদের একটা 8 সিটার গাড়ি বুক করা হয়েছিল, আর আমাদের পড়েছিল 1300 টাকা। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের কাছে শিলাবতী নদীর তীরে অবস্থিত এই গনগনি। বছরের পর বছর ধরে নদীর জলের স্রোত এবং আবহাওয়ার প্রভাবে এই লাল মাটির ওপর গভীর খাদ, গুহা এবং এবড়ো খেবড়ো টিলা সৃষ্টি হয়েছে, যা দেখতে অনেকটা আমেরিকার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের মতো। তাই এটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়নও বলা হয়। আর পশ্চিম মেদিনীপুর জেলার এটা একটা বিশাল বড় আকর্ষণ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবারে চলে এলাম শিলাবতী নদীর তীরে। এই নদীতেও জল কিন্তু মোটামুটি ভালোই আছে। প্রথম দিন বিকেলটা আমরা গনগনি কাটিয়েই ডে 1-এর ট্যুরটা শেষ করলাম। গনগনি দেখলাম, ওয়াচ টাওয়ার থেকে সূর্যাস্ত দেখলাম, এবং এখানকার রিসর্টটাও আমরা ঘুরে দেখলাম। গনগনির পাশেই রয়েছে গনগনি ইকো ট্যুরিজম অ্যান্ড রিসর্ট। আপনারা যদি নিরিবিলিতে একটা দিন বা রাত কাটাতে চান, তো এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে একদিন থাকতে পারেন। এখানে বেশ কয়েকটা কটেজ আমরা দেখলাম। কটেজগুলোর বিভিন্ন রকম নামও দেওয়া রয়েছে। এগুলো WBTDCL এর ওয়েবসাইট থেকে ডাইরেক্ট বুক করা হয়। তবে সুবিধে অসুবিধে দেখে তবেই এই কটেজগুলো বুক করবেন। ডে 2-তে আমরা ট্যুর প্ল্যান শুরু করলাম সকাল সকাল। ডে 2-তে মোটামুটি আমরা লোকাল সাইট সিইং এবং মন্দিরগুলো রেখেছিলাম, যার মধ্যে প্রথমেই পড়েছিল রাসমঞ্চ।
এই বিষ্ণুপুর শহরটি মল্ল রাজাদের ইতিহাস, টেরাকোটা মন্দিরের স্থাপত্য ও বালুচরী শাড়ি এগুলোর জন্যই মূলত বিখ্যাত। আর আজ আমরা প্রথমেই চলে গিয়েছিলাম বিষ্ণুপুরের সবচেয়ে প্রাচীন এবং অনন্য স্থাপত্যের নিদর্শন রাসমঞ্চে। ১৬০০ সালে মল্ল রাজা হাম্বির এটি নির্মাণ করেছিলেন। পিরামিড আকৃতির এই মঞ্চে রাস উৎসবে রাধাকৃষ্ণের মূর্তি রাখা হতো। এই রাসমঞ্চে যেতে হলে টিকিট কাটতে হয়, আর এই টিকিট আরও দুটো মন্দিরে দেখাতে হয়। তো কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর চলে গিয়েছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্য মদনমোহন মন্দিরে। এই মন্দিরের সামনে পোড়ামাটির গয়না এবং গৃহস্থালির টুকিটাকি ও ঘর সাজানোর বেশ কিছু জিনিস চোখে পড়ল। আর অন্য সব জায়গার থেকেও দামটা এখানে একটু কম, তো এখানে আপনারা কেনাকাটা করে নিতে পারেন। ১৬৯৪ খ্রিস্টাব্দে মল্ল রাজা দুর্জন সিংহদেব তার কুলদেবতা রাধা ও কৃষ্ণের উদ্দেশ্যে এই মন্দিরটি তৈরি করেন। এখানকার পোড়ামাটির কারুকাজ অসাধারণ, আর এই মন্দিরের গায়ে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য পোড়ামাটির সূক্ষ্ম ভাস্কর্যের মাধ্যমে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যদিও ক্যামেরা এগুলো বিশেষ কিছুই আসেনি, তবে সামনে থেকে দেখলে সত্যি অসাধারণ। এই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। এরপর চলে গিয়েছিলাম আমাদের তৃতীয় গন্তব্য বড় পাথর ও ছোট পাথর দরজা দেখতে, যেটি মল্লরাজ বীরসিংহ তার রাজত্বকালে তৈরি করেছিলেন। এটি নির্মাণের ক্ষেত্রে প্রধানত ল্যাটেরাইট পাথর ব্যবহার করা হয়েছে। আমাদের চতুর্থ গন্তব্য ছিল বীরহাম্বির উদ্যান। এই উদ্যানটির নামকরণ করা হয়েছে মল্লদের ৪৯তম এবং অন্যতম বিখ্যাত এক রাজা বীরহাম্বিরের নাম অনুসারে। ষোড়শ শতাব্দীতে রাজত্ব করা এই রাজা ছিলেন মুঘল সম্রাট আকবরের সমসাময়িক। এখানকার প্রত্যেকটা মন্দিরই কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে। এরপর ছিল আমাদের পঞ্চম গন্তব্য মল্ল রাজবংশের সবচেয়ে প্রাচীনতম মন্দির মৃন্ময়ী মাতার মন্দির। এখানে বেশ কিছু টেরাকোটার দোকান চোখে পড়বে, তো চাইলে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। এখানে দেবী দুর্গা পূজিত হন। রাজবংশের প্রাচীন রীতি অনুযায়ী অষ্টমী ও সন্ধি পুজোর সময় এখানে কামান দেগে পুজো করা হয়। তারপর চলে গিয়েছিলাম আমাদের ষষ্ঠ গন্তব্য রাধেশ্যাম মন্দিরে। এটি ১৭৫৮ সালে মল্ল রাজবংশের রাজা চৈতন্য সিংহদেব কর্তৃক নির্মিত। এটিও একটি বিখ্যাত কৃষ্ণ মন্দির। মন্দিরটি বর্গাকার ভিত্তির উপর নির্মিত এবং চূড়াটি গম্বুজ আকৃতির। এই মন্দিরের গায়েও বিভিন্ন পৌরাণিক কাহিনী খোদাই করা রয়েছে। এরপর চলে গিয়েছিলাম আমাদের সপ্তম গন্তব্য জোরবাংলো মন্দিরে। এখানেও ওই রাসমঞ্চের টিকিটই দেখাতে হয়েছিল। ১৬৫৫ সালে মল্লরাজ রঘুনাথ সিংহ এটি নির্মাণ করেন। দুটি দোচালা ঘর পাশাপাশি জুড়ে একই দেওয়ালে যুক্ত করার কারণে এটির এরকম নামকরণ করা হয়েছে। এরপর চলে গিয়েছিলাম আমাদের অষ্টম গন্তব্য শ্যামরাই মন্দিরে। এটাতেও সেম টিকিটেই আমরা দেখেছি। এটা পোড়ামাটির সূক্ষ্ম ভাস্কর্য স্থাপত্যের অন্যতম নিদর্শন বলতে পারেন, যেটি মল্ল রাজা রঘুনাথ সিংহ ১৬৪৩ সালে নির্মাণ করেছিলেন। আর এখানেও রাধাকৃষ্ণের মূর্তি পুজো করা হয়। এরপর চলে গিয়েছিলাম আমাদের নবম গন্তব্য মা ছিন্নমস্তা মন্দির। এই মন্দিরটি প্রায় ১০০ বছরেরও পুরনো এবং এখানকার মন্দিরে দেবী নিজের মাথা নিজের হাতে ধরেছিলেন। সবশেষ গন্তব্য ছিল দলমাদল কামান, যেটি ১৭৪২ সালে মল্ল রাজা গোপাল সিংহদেবের আমলে নির্মাণ করা হয়েছিল। এটি প্রায় ৪ মিটার লম্বা এবং ওজনেও বেশ ভারী ছিল। এটা ২৫০ বছরের পুরনো একটি কামান। দ্বিতীয় দিন শেষ হলো। তৃতীয় দিন হিসেবে আমরা গিয়েছিলাম জয়পুর ফরেস্ট এবং বনলতা রিসর্টে। প্রথমেই আমরা গিয়েছিলাম এয়ারফিল্ড দেখতে।
যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে এই এয়ারফিল্ডটা তৈরি হয়েছিল। আর এখানে একটা ওয়াচ টাওয়ারও ছিল, সেখানেও বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম। তারপর জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম বনলতা রিসর্টে। আচ্ছা, এখানে বলে রাখি দুপুর 11টা থেকে আমাদের গাড়ি আমাদের সঙ্গে 3টে পর্যন্ত ছিল। প্রায় 4 ঘন্টার জন্য আমরা গাড়ি বুক করেছিলাম, আর 4 ঘন্টায় আমাদের গাড়িতে পড়েছিল 2400 টাকা। বনলতা রিসর্টে ফিরে আমরা লাঞ্চ সেরে ঘন্টাখানেক সময় কাটিয়ে তারপর চলে গিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন ছিল 3:52-তে, আর শালিমার স্টেশনে পৌঁছানোর কথা ছিল 7:40-এ, যদিও এই ট্রেনটা প্রায় লেট করে। আমি মোটামুটি একটা এস্টিমেশন এখানে দিয়ে দিলাম, তো কিছুটা কম বেশি হতে পারে, হোটেল, গাড়ি বা খাওয়া দাওয়া সব মিলিয়ে কিছুটা কম বেশি আপনাদের হতে পারে। আশা করি আমার এই ভিডিও দেখে কিছুটা হলেও আপনাদের সুবিধে হবে। আর বলে রাখি, চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পাশে থাকবেন।